বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালোই আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে ওয়েলকাম। দেখে কিন্তু মনে হচ্ছে না যে ভোর হয়ে গেছে, এখনো চাঁদ মামা উকি মারছে আকাশ থেকে। কালকে আমরা যে পুকুর নেমন্তন্নে সন্দেশ মিষ্টি এগুলো সব দিয়ে গেছিলাম, এসে দেখছি আজকে কিন্তু আর নেই, শুধু প্রদীপটাই উল্টে পড়ে আছে। এবারে দিদির গায়ে হলুদের পালা। আমরা পুকুর ঘাটে পৌঁছে গেছি। আমরা ভোর 4টের সময় উঠেছিলাম, কিন্তু জোগাড় জাস্তি করে বেরাতে বেরাতে 5টা বেজে গেছে। কিন্তু দেখে দেখো মনেই হচ্ছে না, পুরো রাতের মতো অন্ধকারে ধুধু করছে। মাকে তো মেয়ের গায়ে হলুদ দিতে নেই, তার জন্য মাসিই সব কাজ করছে, কারণ আমাদের আপন বলতে মাসিই আছে। আগে পুকুরকে আমাদের খেতে দিতে হবে, তার জন্য পুকুরকে প্রদীপ জ্বালিয়ে পুকুরকে খাবার ফাবার দেওয়া সবকিছু মাসি করে নিল। আর ওই জায়গাটা থালা বসানোর আগে একটু ধুয়ে টুয়ে নিল। তো যাই হোক, আমার তো ঘুমাতে ঘুমাতে 12টা 1টা বেজেছিল, মানে একটাও বলা ভুল, 2টোর কাছাকাছি। আমি মাত্র ঘুমিয়েছি জেগে জেগে 2 ঘন্টা। নিজের দিদির বিয়ের এক্সাইটেডে ঘুম তো ভাড় মেয়ে যায়, আমাদের এনজয়টা আগে। তো আমি তো ভোরবেলা উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওইগুলোই দেখছিলাম। আমি তো কিছু করতে পারবো না, ওরাই করবে, আমি শুধু দেখবো। তারপর সবাই মিলে জোগাড় করে নিয়ে এবার দিদির গায়ে হলুদটা দিয়ে দিচ্ছে। ঠান্ডা তো পড়েই গেছে, ভোরবেলা সব চাদর গায়ে দিয়ে গেছে, বুঝতেই পারছো কত যে ঠান্ডা লাগছে দিদির, সেটাই ভাবছি আমি। শীতকালে বিয়ে মানে এই স্নান করার দিক দিয়ে একটা বড় সাজা। ভোরবেলা একবার গায়ে হলুদ দিয়ে নিয়ে এবার গায়ে হলুদের শাড়িটাও পরে নিল। মালা, ঘুমসি, তুলসী মালা যা কিছু পরতে হয় সবগুলো ওকে পরিয়ে দিয়েছে। এবার বিয়ের দিন তো জানোই আইবুড়ো নাম ঘোচাতে হয়। মাসি ওর আইবুড়ো নাম ঘোচালো। ওই পর্বটা শেষ করে আমিও সামনে থেকে দেখলাম প্রথমে এইসব পর্বগুলো, অনেক নিয়ম যেগুলো অজানা ছিল সব কিছু জানতে পারলাম। এখানে তো আমার কোনো কাজ বাজ নেই, তাই আমি শুধু দেখছি আর ভিডিও করছি, আর হাতে হাতে কিছু লাগলে সেইগুলো এগিয়ে দিচ্ছি, এইটুকুই ব্যাস। আমি তো শুধু দেখবই, আমার আর কি কাজ আছে বলো। তো যাই হোক, সব কিছুই শেষ হয়ে এবার বরণের পালা। মাসি এবার দিদিকে বরণটা করে নিচ্ছে। ব্যাস, এখানে সব কাজই আপাতত শেষ। এবার আমার দিদিকে ঘরটা মাথায় নিয়ে যেতে হবে। আর এইখানে আবার নিয়ম কি, ও যে যাবে ও কিন্তু পেছন ফিরে আর তাকাতেও পারবে না। আমাদের যখন সব কাজ শেষ হয়ে গেছে, আমরা বাড়ির দিকে আসছি, তখন আরেকটা বিয়ের লোকগুলো সবাই পুকুর ঘাটে আসছিল। ভাগ্যিস আমাদের তাড়াতাড়ি হয়ে গেছিল, নয়তো 2টো ঘর একসাথে। যেই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তা দিয়ে কিন্তু বাড়ি যেতে পারবো না, তাই তার অপোনেন্ট সাইডের রাস্তাটা দিয়ে আমাদের যেতে হবে, একটা রাস্তা দিয়ে যেতে হবে। আমি যেটা বানিয়েছি আমি নিজের দায়িত্বটাকে নিয়ে যাচ্ছি। ঘরে এসে এবার দিদি একটু নোয়া, তারপর ছোটোখাটো গয়নাগুলো পরে নিল, কারণ যেইগুলো আমরা বিয়ের ভ্যানুতে নিয়ে যাব ব্যাগ অনেক ভারী হয়ে যেত। তারপর বসে বসে ওকে একটু আলতা পরিয়ে দিলাম, ও লাস্টের দিকে নিজে নিজে একটু পরে নিল। তারপর বাবাও গাড়ি নিয়ে চলে এসেছিল। দেখতে দেখতে ভোরের আলো ফুটে গেছে। আমরা এবার গাড়ি করে বিয়ের ভ্যানুতে যাচ্ছি, সব জিনিসপত্র একেবারে নিয়ে যাচ্ছি। আমি আর দিদি এই গাড়িতে বসে গেছি, আর দাদাই পেছনে আরেকটা অটোতে আসছে। মাসি আর মা এখন আসছে না, কারণ মাসি তো ডাইরেক্ট চলে যাবে স্কুলে। তোমাদের তো বললাম মাসি চাকরি করে, মাসি কিন্তু আজকে স্কুলও ছুটি নিতে পারিনি, যেহেতু মাসির স্কুলে পরীক্ষা হচ্ছে। দেখো, বিয়ের ভ্যানুতে এসে গেছি, তখন ক্যাটারিংয়ের লোকরাও জিনিসপত্র ঢোকাচ্ছিল, আর আমরাও সেই মোমেন্টে এসে পড়েছি। তো যাই হোক, ঢুকে তো গেছি, এবার দিদিকে একটু রেডি করার পালা। আমি ওকে একটু রেডি করে নেব। বলে বড়রা নাকি ছোটদের সাজায়, বড়রা সবকিছু করে দেয়, কিন্তু আমাদের লাইফে পুরোটাই উল্টো। আমার দিদিকে আমি ছোট থেকে সবকিছুতে হেল্প করে দিই, ও আমাকে করে না এটা না, ও আমাকে করে। কিন্তু এই যে ছোটোখাটো মানে সাজিয়ে দেওয়া বা রেডি করে দেওয়া, এগুলো সব আমি দিদিকে করে দিই। তার জন্য ওকে নিয়ে আমি বসে পড়লাম, ওর হলুদের সকালে সাজটা আমি ওকে করে দিচ্ছি। তার জন্য তেমন কিছু না, ও বলেছিল লাইটই রাখতে, কারণ বিকেলে যে সাজবে সেই গর্জিয়াসটা, আর এখন যদি গর্জিয়াস সেজে নেয় সেটা আবার অন্যরকম হয়ে যাবে। হ্যাঁ, স্বাভাবিক, এখনকার যুগে সবাই হলুদেও পুরো একদম ফুল মেকআপ দিয়ে করে। তো ও চেয়েছিল সকাল থেকে একদম পুরো লাইট ওয়েটেই থাকবে, একদম সিম্পলে। আমরা দুজনেই পুরো দুজনের অপোজিট সাইড, মানে ও একটু শান্তশিষ্ট মতো, শান্ত বলা যায় না, কিন্তু ও আবার একটু মানে জায়গা বুঝিয়ে করবে, আর আমি সব জায়গায় চঞ্চলগিরি করে বেড়াবো। আর আমি সবসময় ছোটো থেকে একটু সাজা গোজা সব কিছু দিক দিয়ে একটা ন্যাক ছিল, মানে নিজে নিজে ওরম তা বলে এই না যে খুব সাজতে ভালোবাসি, মানে ওই সব জিনিসগুলো আমি প্রপারলি পারি। ইভেন কি ওর রেজিস্ট্রির দিনকারও কিন্তু আমি ওকে সাজিয়ে দিয়েছিলাম। সবাই তো ভেবেছিল ব্রাইডাল আর্টিস্ট এসে সাজিয়েছে, আমাকে অনেকে বলছে আমি নাকি দিদির বিয়েতে আমি ওকে সাজাবো। আমি বললাম না না বাবা, ওই সব দায়িত্ব আমি নেবো না, আমি কোনোদিন ব্রাইডাল আর্টিস্ট শিখিনি, আমি সেখানে কীভাবে ওকে বিয়ের দিন সাজাবো বলো, রিস্ক নিয়ে। আমাদের 2 বোনের গল্প এখন বলতে বসলে শেষ হবে না। আমি জানো তো বাবাকে খুব ভয় পাই, আর বাবার পরে আমার মায়ের থেকে বেশি আমার দিদিকে দেখলে ভয় লাগে। কেমন একটা প্রিন্সিপাল ব্যাপার, যেন ওর সামনে থাকলেই যেন একটা গম্ভীর প্রিন্সিপাল ব্যাপার।
তবে এটা না যে ও হাসে না, ও যথেষ্ট ফানি, মানে ওকে সামনে থেকে না দেখলে বোঝা যায় না। তো এখন দেখো কেমনভাবে ক্যামেরার দিকে ভুদাই মার্কের মতো তাকিয়ে আছে। ও কিন্তু একদম ক্যামেরা পার্সন না, আর ও যে আমার ক্যামেরার দিকে তাকাচ্ছিল ভালোভাবে সেটাই আমি দেখে অবাক হচ্ছিলাম। আমরা এদিকে সাজাগুজো করছিলাম আর দাদাই কিন্তু ওখানে খাটের মধ্যে বসে বসে দেখছিল আর ভাবছিল হয়তো যে এই তুলি পুতুলগুলো কত বড় হয়ে গেল। সেই ছোটবেলায় আমাদের মামাবাড়িতে যেতাম আর সারাক্ষণ তো মানে ছোটোবেলাটা মামাবাড়ির স্মৃতি দিয়েই ভরা। তোমরা তো ব্লগটাই নিশ্চয়ই দেখেইছো, বুঝতেই পেরেছো। তো দাদাই ওইগুলোই হয়তো ভাবছিল আর একটু দাদাই ইমোশনালও হয়ে গেছিলো। স্বাভাবিক, তাদের চোখের সামনে আমার বড় হয়ে গেলাম, দেখতে দেখতে দুটো নাতনির বিয়ের বয়স হয়ে গেল। দিদির এখন বিয়ে হচ্ছে, আমার আপাতত এখন হচ্ছে না। তাও তো দিদিকে সাজাতে সাজাতে তোমাদেরকেও আমার আর দিদির অনেক গল্প বলে দিলাম ছোট্ট করে। তো এবার দিদি দেখো নিজের মতো দেখছে ফোনের দিকে তাকিয়ে তাকিয়ে যে কেমন লাগছে। আর আমি ওকে প্রপারভাবে যাতে এই মানে এই কাজলটা যাতে বেশি না হয়, এটা যাতে কম না হয়, তাই অনেক যত্ন সহকারে ওকে রেডি করেছি। ওকে দেখো পাটা তো অনেক সুন্দর, স্বয়ং মা লক্ষ্মী সামনে বসে আছে, ও একটা মোটু মা লক্ষ্মী। তো দেখো এখানে রান্নার ঠাকুর আমাদেরকে এসে জিজ্ঞেস করছিলো যে তোমরা কি খাবে না। তো আমি ওপর থেকে গিয়ে আবার খাবার আনলাম দাদাই আর মায়ের, আর আমারটা নিয়ে চলে এলাম। এবার আমাকে রেডি হতে হবে। দেখো তো কেমন পেতনির মতো লাগছে আমাকে। আর একটু নিজেকে নিয়ে ব্যস্ত হলাম, নেল পালিশটাই আগে পরে নিলাম কারণ আমার নখগুলো পুরো ফাঁকা হয়ে বসে আছে। দেন আমি আস্তে আস্তে একটু টুকটুক করে রেডি হলাম। দেখো মা কোমর দিয়ে আমার ফোনটাকে ফেলে দিল, আবার ফেলে দেবে ফোনটাকে, তোমরা দেখো মানে তার জন্য টুংটুং করে নড়ছে। कोई बात नहीं, हम तो चूतिए हैं, दोबारा ट्राई करेंगे। তোর মায়ের কোমরটাকে আর স্ট্যান্ড বানিয়ে লাভ নেই। তো যাই হোক, আমি নিজেই হাতে ধরে তোমাদেরকে নেল পলিশটা দেখালাম যে পরে নিয়েছি দুটো হাতে। এবার আমি শাড়িও পরে নিয়েছি কিরম একা লাগছে একা। মা? সত্যি আমি যদি মা কোষাকুষি আছে। তো চলো ততক্ষণে আমি রেডি হই, তোমাদের সাথে নেক্সট পার্টে দেখা হতে চলেছে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আর ফেসবুকে দেখলে কিন্তু ফলো করে দিও অবশ্যই। চলো ততক্ষণে টাটা, বাই বাই, সি ইউ, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে।